সবার আগে বাংলাদেশ, তা তো না। সবার আগে বাংলাদেশ তো থাকলো না, সবার আগে অন্য কোনো দেশ, এবং তাদের অনুমতিক্রমে বাংলাদেশ। ভাই এটা রিয়েলিটি। যে আপনার পররাষ্ট্রমন্ত্রী যে নামটা শুনলাম, আমি হতাশ হয়েছি, আমি বিভ্রান্ত হয়েছি বলবো। আমি এখনও ক্লিয়ার না যে হোয়াই খলিলুর রহমান। খলিলুর রহমান নিজে বলেছেন যে আমি তো এখানে জোর করে আসিনি। ওটা আমাদেরকে আরও অপমানিত করেছে। আবার নতুন করে গড়ে ওঠার জন্য, নতুন করে আকাম কুকাম করার জন্য, যাতে নাকি এমন একজন লোককে রাখছে যে নাকি কথা বলবে না, গভর্নমেন্ট বলবে টাকা নাই, ঠিক আছে টাকা ছাপো, সে হ্যাঁ ঠিক আছে আমি টাকা ছাপতেছি। রবিউল আলম তিনি যে কথাটি বললেন, চাঁদাবাজি আসলে সমঝোতার সমর্থক। আপনার দায়িত্ব, কাজ হবে এখন প্রথমে সরি বলা। যে মানুষ মাত্রই ভুল হয়, আমি ভুল করে বলে ফেলেছি, এই মন্ত্রীকে এখান থেকে সরাই দিত, ঠিক হয়ে যেত। আপনারা আগে ঠিক করেন আপনারা কী করতে চান, আগে নিজেরা সিদ্ধান্ত নেন। আপনি একটা সিদ্ধান্ত নিলেন, নাহিদ ইসলাম একটা হুঙ্কার দিল, আবার সিদ্ধান্ত থেকে আপনি শিফট করলেন। এটা করলে কিন্তু নাহিদ ইসলাম দেশ চালাবে, আপনি চালাবেন না। যাত্রাবাড়িতে থানা পুরাই দিয়েছেন আপনি, থানার মধ্যে বসে যে লোকটা লিখতেছিল সে মারা গেছে আগুনে পুড়ে, ওর কী দোষ? ওকে মারা কি বিপ্লবের জন্য প্রয়োজন ছিল? শেখ হাসিনার বিচার করতেছেন কেন? যে কাজটা পুলিশ করছে আপনি জানেন, সে কাজটা শেখ হাসিনা দিয়ে করেছে, তো আপনি রায় দিয়ে দিলেই তো হয়। শেখ হাসিনা আমি বিচার করবো না, তাকে দেখা মাত্র গুলি করে মেরে ফেলাবো। মর্নিং শোজ দ্য ডে, এই বাক্যটির সাথে নিশ্চয়ই সবারই কম বেশি পরিচয় আছে। ব্যক্তির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সরকার কিংবা রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। কারণ এই মুহূর্তে আমরা একটা নতুন সরকারের হাতে রয়েছি। প্রায় সবাই বলছেন এই নতুন সরকারের নতুন দিন কেমন হবে বা সামনের দিন কেমন হবে সেটা শুরুটাই আসলে বলে দিবে। যেহেতু সাধারণত আমরা দেখি যে সরকারের 100 দিন কেমন হয় সেটা নিয়ে পৃথিবী জুড়েই আসলে একটা সময় নির্ধারণ করা হয়ে থাকে। আর আমরা দেখেছি এবার বিএনপি সরকার 100 দিনের জায়গায় 180 দিন নির্ধারণ করেছে নিজেদের জন্য। তো 100 দিনই হোক আর 180 দিনই হোক, সেই দিনগুলোই কেমন হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। অন্তত শুরুটা কেমন দেখছি, সেই শুরুর উপর নির্ভর করে সামনের দিন কেমন সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাংবাদিক কলামিস্ট জনাব মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। নির্বাচনের সময়টা তো আপনার সাথে কথা হচ্ছিল, আপনারা প্রায় সবাই বলছিল নির্বাচিত সরকার আসলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বা অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। বেশ কিছুদিন পার হলো নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলো। শুরুতে যেটা বলছিলাম মর্নিং শোজ দ্য ডে, তো কেমন দেখতে পাচ্ছেন? যদি 5 বছরের সরকারের মেয়াদ হয় তাহলে মর্নিংয়ের মাত্র শুরু, আর কি শুভেচ্ছা দেখ বলতে পারেন। মর্নিং এখনো শেষ হয় নাই, কাজে একটু দেখে খুব বেশি কিছু বলা যাবে কিনা আমি জানি না। তবে একটা ফিলিংস তো আছেই, একটা উপলব্ধি, একটা টেট তো পাচ্ছি। আমার কাছে না মনে হচ্ছে, যেমন আমি মানে ইউনূস সরকারকে বলতাম একটা নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট। তাদের যেন কোনো কিছুতে কোনো কিছু আসে যায় না। তারা যা কিছু করছে তার মাধ্যমে দেশের মানুষের কি ভালো হবে কি মন্দ হবে তারা এটা বদার ছিল না। তারা নিজেদের নিয়ে ব্যস্ত ছিল, আমার কি করা যায়, আমার কোন সমস্যাগুলি সমাধান করা যায়, তারা এগুলো করতো। আর এই সরকারকে আমি যদি শুরুর থেকে বলি, অল্প যে কদিন দেখছি, মানে যদিও এটা নিয়ে মন্তব্য করা টু আর্লি মানে এটা মন্তব্য করা আসলে উচিতই না হয়তো বা, কারণ 5 বছর তারও লম্বা সময়, মিনিমাম 5 মাস গেলে তো তাও তো 12 ভাগের 1 ভাগ। তো সেক্ষেত্রে মানে আর্লি মন্তব্য হলো আমার কাছে যেন কোনো মনে হচ্ছে এই গভর্নমেন্ট একটু কনফিউজড গভর্নমেন্ট। মানে তারা এক ধরনের কনফিউশনে ভোগে যে আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আমি যদি আরও একটু ক্লিয়ারলি বলি, আমার কাছে যেন কোনো মনে হয়েছে গভর্নমেন্টের মধ্যে মানে খুব একটা আপনার কি বলবো সিনক্রোনাইজিংটা হচ্ছে কি না এটা নিয়েও আমার একটু সন্দেহ হচ্ছে। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে একটু স্লো অ্যান্ড স্টেডি মুডে আছে এই মুহূর্তে গভর্নমেন্ট? এটা এখনই বলা যাবে না। স্লো অ্যান্ড স্টেডি বলবেন কী হবে? আমি তো বললাম যে আপনি ধরেন যদি 12 ভাগের 1 ভাগ হয় তাহলে দিন হলো 12 ঘন্টা, মর্নিং থাকে 3 ঘন্টা। আপনি যদি দিন ধরেন তো মর্নিং কিন্তু 3-4 ঘন্টা থাকে। তো আপনার তো মানে 1 ঘন্টা বলতে গেলে তো আপনার মিনিমাম আপনার লাগবে এই মানে কিন্তু রাজনৈতিক সরকারগুলি যখন ক্ষমতায় আসে তখন তো এক ধরনের চেষ্টা থাকে, কারণ সে তো
মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসছে। সো প্রথমেই সে, আমরা এর আগের সরকারগুলোকেও যদি দেখি বা আমরা যদি পৃথিবীর অন্যান্য বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র অনেকেই দেখি, যেমন যুক্তরাষ্ট্রের কথাই যদি ধরি, যে প্রথমে এসেই আসলে কিছু সিদ্ধান্ত এমনভাবে তার ভোটারের সামনে বা জনগণের সামনে হাজির করা হয় যেন এই সরকারটার উপর সে ভরসা করতে পারে যে সামনের 5 বছর আসলে সে ঠিকঠাক মতো পরিচালনা করতে পারবে তার দেশকে। আমি যদি ধরি প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ, সিগনিফিক্যান্ট কোনো সিদ্ধান্ত পদক্ষেপকে আপনার চোখে পড়েছে যেটা থেকে আমি আসলে সেই জায়গাটাতে যেতে পারি যে ঠিকঠাক ছিল আমার ভোটটা? এরকম 2-3টে পদক্ষেপ আছে যে পদক্ষেপগুলি দেখে আসলে আমার একটু হতাশাই বেড়েছে, মানে আমার হতাশা বেড়েছে আর কি। আমি এটা চাইনি, এভাবে দেখতে চাইনি। যেমন একদম প্রথম দিনেই যে আপনার পররাষ্ট্রমন্ত্রী যে নামটা শুনলাম, আমি হতাশ হয়েছি, আমি বিভ্রান্ত হয়েছি বলবো। আমি এখনও ক্লিয়ার না যে হোয়াই খলিলুর রহমান, আমি এখনও আমি কিন্তু ক্লিয়ার না। এটা কি ভালোবেসে, এটা কি চাপে পড়ে, এটা কি মানে মানে অন্য কোনো আপোষের কারণে, আই এম নট শিওর, এবং এটা আমার জন্য বিভ্রান্তিকর। এরপর যখন 6টা সিটি কর্পোরেশনে তারা প্রশাসক নিয়োগ করলো। আচ্ছা, আমি খলিলুর রহমানের জায়গাটা একটু আসতে চাই। আপনি তো অনেক দিন থেকেই রাজনীতিকে দেখছেন, পর্যালোচনা করছেন, বিভিন্ন তথ্য আপনার কাছে আসে। আপনার কাছে কি মনে হয় ঠিক কেন এই সিদ্ধান্ত, ওয়াই খলিলুর রহমান? আমি বলতে পারবো না, আমি আমি খুবই হতাশ এটার কারণে। কারণ দেখেন একটা জিনিস, না সেটা তো আপনার অনুভূতি, কিন্তু হিসাব নিকাশ কি বলে? হিসাবে আমি মেলানোর চেষ্টা করছি আমি অনেকগুলো সম্ভাবনার কথা বললাম। একটা জিনিস কি, সরকার বলতে পারে আমার পলিসি আছে, আমার সেই পলিসি বাস্তবায়নের জন্য এই লোকটাকে আমাকে দরকার, আমার যাকে ইচ্ছা আমি নিতে পারি, এটা সত্য, তারা পারে। কিন্তু আমি তো একজন ভোটার, আমি তো একজন নাগরিক, আমিও জানতে চাইতে পারি যে কেন তাকে আপনি নিলেন। এই প্রশ্নটা শুরুর দিন থেকে করে নাই এমন লোক খুব কম আছে যারা আমাদের দেশে রাজনীতি নিয়ে ভাবে, চিন্তা করে, অথবা রাজনীতি যাদেরকে স্পর্শ করে। এমন আপনি একটা লোক পাবেন না যারা নাকি খলিলুর রহমানের নাম শুনে একটু বিস্মিত হয়নি অথবা একটু নড়ে চড়ে বসেনি। সবাইকে আপনি পাবেন, কিন্তু এদের কারো জন্য কিন্তু কোনো উত্তর আমরা এ পর্যন্ত পাইনি সরকারের পক্ষ থেকে। ফলে একটা উত্তর পেয়েছি, খলিলুর রহমান নিজে বলেছেন যে আমি তো এখানে জোর করে আসিনি। ওটা আমাদেরকে আরও অপমানিত করেছে। তার মানে উনি জোর করে আসেনি, তাহলে উনি আসলেন কেন? তাহলে ওনাকে হাতে পায়ে ধরে নিয়ে আসা হয়েছে। তো এটা যদি আমি ভাবি, তাহলে তো আমি হতাশ হই, দুঃখিত হই যে ওনার মতো লোককে হাতে পায়ে ধরে আনতে হবে কেন? কে উনি? ওনার কি অতীত, কি এমন কাজ উনি করেছেন এর মধ্যে যেটা কারণ ওনাকে আনতে হবে? উনি একসময় কূটনীতিতে ছিলেন, একসময় উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতেন। তারপরে উনি ওনার ব্যক্তিগত লাভের কারণে, লাভের প্রত্যাশায় উনি সেই চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন। চলে যাওয়ার পর আবার 2001-এর যে আপনার তত্ত্বাবধায়ক সরকার ছিল লতিফুর রহমান সাহেবের, সেই সরকারে এসে উনি লতিফুর রহমান সাহেবের পিএস হয়েছিলেন। এবং ওনাকে যখন নিয়ে আসা হয়েছিল, ওনাকে প্রথমে এনে ওনাকে ডেপুটি সেক্রেটারি করেছিল সকালে, বিকেলের মধ্যে ওনাকে দ্বিতীয় একটা প্রমোশন দিয়ে ওনাকে জয়েন্ট সেক্রেটারি করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এরকম হয়নি কখনো যে একজন ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে দুটো প্রমোশন দিয়ে আরেকটা পোস্টে নিয়োগ করা হয়েছিল। এবং উনি আসলে এই সব কিছুর যোগ্যতাটা কি, উনি লতিফুর রহমানের আত্মীয় ছিলেন, ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন, সেই কারণে ওনাকে নিয়ে আসা হয়েছিল। তার মানে কি, উনি কিন্তু স্বজন প্রীতির দ্বারা এক ধরনের পুরস্কৃত এবং নিজেও সেটা উনি গ্রহণও করেছেন। তারপরে নানা স্ক্যান্ডালের কারণে উনি কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। একজন লোক মেয়াদ শেষ হওয়ার আগে দেশ ছেড়ে চলে যায় কখন? কোনো একটা ঝামেলা থাকলে তো যায়। উনি চলে গেছিলেন, যাওয়ার পর এত বছর বিদেশ ছিলেন, বিদেশ থেকে এসে উনি বলতেছেন যে আমি আমেরিকার নাগরিক না। তাহলে আপনি আমেরিকাতে বছর থাকলেন কীভাবে? বলেন কীভাবে থাকলেন? তার মানে আপনি আমেরিকায় বৈধভাবে থাকার কোনো পদ্ধতি আছে, অথবা আপনি অবৈধভাবে ছিলেন। যদি অবৈধভাবে থাকেন তাহলে তো অন্যায় করছেন, তার মানে অন্যায় করার ব্যাপারে আপনার এক ধরনের অভ্যস্ততা আছে। অথবা যদি আপনি বৈধভাবে থেকে থাকেন, সেটা আপনার কাছে ক্লিয়ার করা উচিত ছিল। আপনি বলছেন আমি আমেরিকার নাগরিক না, এটাই কিন্তু এনাফ না। আপনাকে বলতে হবে যে যুক্তরাষ্ট্রে আপনার 25 ইয়ার যে আপনি ছিলেন, আপনার স্ট্যাটাসটা কী ছিল। এটা এই কারণে দরকার। আমরা কেন দ্বৈত নাগরিকত্বের ধারী যারা আছে তাদের দেশের নীতি নির্ধারণী কোনো পদে আমরা থাকা পছন্দ করি না? আমি তো করি না, এটা আমি প্রকাশ্যে বলছি। কেন করি না? এই কারণে, যদি আপনার স্থায়ীভাবে
দেশের বাইরে আরও কোনো একটা জায়গায় থাকার আইনগত বৈধতা থাকে, তাহলে আমি মনে করি আপনার পক্ষে দেশে বসে দুর্নীতি, অপকর্ম এগুলি করা সহজ। আপনি করে জাস্ট আর সময় সুযোগ মতো আপনি উড়াল দিয়ে চলে যাবেন, আপনাকে আমি আর পাবো না। এই যে বাস্তবতাটা, তো উনি তো এখনও শেষ স্ট্যাটাসেরই লোক। তো এই ধরনের একজন লোককে আমার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানে মানে সবচেয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে তাকে বসাতে হবে কেন? কোনো লজিক আমি খুঁজে পাই না। আচ্ছা, লজিক খুঁজে পাচ্ছেন না, কিন্তু আমি যদি 2001 থেকে হিসাব করি যে একদিনের মধ্যে তার দুবার পদোন্নতি হলো, পদায়ন থেকে পদোন্নতি হলো, আবার আমরা দেখলাম 2025 বছর পর আবার ঠিক সেরকম ক্ষমতার হাত ধরেই তার আসা হলো। 2001-এ আমরা দেখেছিলাম, এরপরের ইলেকশনে বিএনপি গভর্নমেন্টে আসলো। এবারও আমরা যখন দেখলাম যে তিনি আসলে মানে তখন তত্ত্বাবধায়ক সরকার, এখন অন্তর্বর্তী সরকার, দুই সরকারেই তিনি ছিলেন এবং বিএনপির সরকারে আসা সহজ হলো। অনেকেই এই অঙ্ক মিলিয়েছেন খলিলুর রহমানের সাথে, অনেকের লেখাতেই আমি পেয়েছি। আপনার কি মনে হয় না যে তিনি আসলে অতটাই ক্ষমতাশালী এবং এই ক্ষমতা আসলে শুধুমাত্র তার দেশে নয়, দেশের বাইরে রয়েছে? হতে পারে, ক্ষমতা তো তার কিছু একটা আছে, প্রশ্নের উত্তর তাকে দিতে হয় না? তার তো ক্ষমতা কিছু একটা আছে, না কিভাবে হলো এটা? তো সেই ক্ষমতাটা কি আমার জাতি হিসেবে আমার জন্য সম্মানজনক? তার এই ক্ষমতার যে মানে আপনার যে বাস্তবায়ন, এটা কি আমি এনজয় করি? উনি এনজয় করতে পারেন, ওনার সঙ্গে আশেপাশে অনেকে এনজয় করতে পারেন, আমি তো এনজয় করি না। দেখেন, আমি একটা কথা বলি, তারেক রহমান সাহেব যখন বিদেশ থেকে আসছিলেন না, তখন উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং সেই পোস্টে উনি বলেছিলেন ওনার দেশে ফেরা না ফেরাটা সম্পূর্ণভাবে ওনার নিয়ন্ত্রণে নেই। এটা আমাকে এত মর্মাহত করেছিল যে এটা কেন হবে? আমার দেশের লিডার, আমার দেশে যিনি ভাবী প্রধানমন্ত্রী, তিনি নিজের ইচ্ছায় চলতে পারেন না, এবং কার ইচ্ছায় তাকে চলতে হয়, কার অনুগ্রহে অথবা কার কথা অনুযায়ী তাকে চলতে হয়, মুভ করতে হয়, দেশে ফিরতে হয়, সেই নামটা উনি বলতে পারেন না। এটা শোনার পর আমি আবার বলি কি, ওনাদের স্লোগানটা কি, সবার আগে বাংলাদেশ। তা তো না, সবার আগে বাংলাদেশ তো থাকলো না, সবার আগে অন্য কোনো দেশ এবং তাদের অনুমতিক্রমে বাংলাদেশ। ভাই, এটা রিয়েলিটি। আপনি তো বলবেন যে কেউ তো এটা বলে না, উচ্চারণ, হ্যাঁ উচ্চারণ করে না, মনে মনে সবাই ভাবে। এই যে কথাটা আমি বললাম, এটা কিন্তু আমার একার কথা না, অনেকের ভাবে, সেন্সিবল লোক বলতে এটা ভাববে যে আমি তো এরকমভাবে বলি না। আমি বলি কি, আমি আধা পেটা খাবো, কিন্তু আমি কারোর উপর, কারোর অনিচ্ছার উপর আমার জীবনযাপন হবে না। আমার জীবনযাপন, চাল চলন, আমি ডানে তাকাবো না বায়ে তাকাবো, আপনি বলে দিবেন তারপরে নো, এটা আমি করবো না। আমি এটা চাই এবং আমার কাছে এটাই স্বাধীনতা। না, কিন্তু এখানে যদি আপনি বলছেন স্বাধীনতার কথা, কিন্তু আমি যদি এর সাথে একটু আত্মমর্যাদাও যোগ করি, আপনি এর আগে যে কথাটা বলছিলেন যে উনি কার অনুরোধে এখানে আসলেন সেটা সরকার প্রকাশ করছে না, সবাই এত প্রশ্ন তুলছে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো জবাব পাওয়া যাচ্ছে না। এটা কি যে ভোটে নির্বাচিত হয়ে আপনি সরকার গঠন করলেন সেই ভোটারদেরকে অপমান করা না, যে আমি একটা প্রশ্ন তুলব কিন্তু সেটার উত্তর আমি পাবো না? তাহলে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছেন তারা এটা কোন ভয়ে বা কোন অস্বস্তিতে এটা করছেন না বলে আপনি মনে করেন? দেখেন, এটা হলো কি জানেন, আমাদের এখানে একটা প্র্যাকটিস কাজ করেন যে ওই যে বলে, আমি যখন বলি জবাবদিহিতার সরকার, তখন জবাবদিহিতাটা আমি বলছি আপনাকে, আপনি দেখবেন যে ওই ভোটাররাও মাঝে মাঝে বলে, দুঃখ করে বলে, আফসোস করে বলে, যেমন করে বলে, কৌতুক করেও বলে, এই যে আমার দাম তো একদিনই, ভোট দিয়ে দিলাম, এরপর আমার আর কোনো দাম নাই। এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে কাজ করে, এই জিনিসটা যে কোনো কারণে হোক ওনাদের মধ্যেও কাজ করতেছে। ওনারাও ভাবতেছে ও তো ভোট দিয়ে দিছে, এখন আমি যা ইচ্ছা তাই করব। এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা আসলে ভালো মানসিকতা না। এই মানসিকতা আমরা আসলে প্রত্যাশা করি না। কারণ হ্যাঁ ঠিক আছে, আমি মনে রাখবো, আমার কিছু করার নাই, আমি তোমাকে মারতে পারবো না, ধরতে পারবো না, বাট আমি তো এটা মনে রাখতে পারবো, আমি এটা মনে রাখবো এবং এটা আমার যতদিন সম্ভব মনে রাখার চেষ্টা করবো। আমি যদি কখনো আবার তুমি আমার কাছে আসো, তখন আমার ওই মনে যে ছিল ওটা আমি আবার আপনাকে স্মরণ করাই দেবো, কিন্তু সেটা 5 বছর। অনেকে মনে করে কি যে কোনোভাবে একবার 5 বছরের মতো একবার ঢুকার পর তার নামবো না, না নামার তো আমার নানা রকম কায়দা কানুন আমি জানি, আমাদের আগেরা জানছে, কিন্তু সেটাও অনেক সময় কার্যকর হয়। তারা নানা রকম কায়দা কানুন করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত এটা শেষ পরিণতিটা হয় খুব অপমানজনক, যেটা আমরা
2024-এও দেখেছি। 2024-এ দেখলাম, কিন্তু তার আগের 15 বছর তো আমাদেরকে শোষিত হতে হতে হলো, এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের নিয়তি। কি করব? আপনার কাছে কি মনে হয় যে মানে মর্নিং শোজ দ্য ডে যেহেতু আমরা বলছি, আপনার কাছে কি মনে হয় যে শুরুতেই আমি আসলে জবাবদিহিতা দেখতে পাচ্ছি না, শুরুতেই আমি নানা প্রশ্নের উত্তর পাচ্ছি না, শুরুতেই আমি এমন সব মন্তব্য শুনছি মন্ত্রীদের কাছ থেকে যেটা আসলে আমি ডে ওয়ানে আশা করি না আমার মন্ত্রীর কাছ থেকে, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আমরা পিছনের দিকে হাঁটছি না? তো না, পিছনের দিকে হাঁটছি কিনা বলতে পারবো না, কিন্তু এটা আমাদের প্রত্যাশিত ছিল না। এবং আমি শুরুতে যে কথাটা বললাম, একদম মানে এক কথায় যে সমস্যা, মানে এটা বলছিলাম, মূল্যায়নটা করছিলাম যে কনফিউজ, এই গভর্নমেন্টের মধ্যে কনফিউজ গভর্নমেন্ট মনে হয়েছে। তারা নিজেরা আসলে বুঝতে পারছে না তারা কি করবে। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি একবার বললেন যে পুলিশ হত্যার এগুলো সব বিচার হবে, তদন্ত হবে। আবার দেখলাম আজকে বলতেছেন না, হবে না। তবে উনি কিন্তু কনফিউশনে আছেন যে একটু জোরে ধমক দিলেই এবার কথা চেঞ্জ করছেন। তো এটা তো ঠিক হলো না। তারেক রহমান সাহেব প্রথম বক্তৃতায় বলছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছেন, অথবা যারা ভোটই দেননি, এই সরকার সবার সরকার, এই ধরনের কথা বলেছেন। কিন্তু তার মানে এখান থেকে আমি কি বুঝতেছি, যারা নাকি ভোট দিতে যায় নাই, যে এই নির্বাচনে ভোট দিব না, সিদ্ধান্ত নিয়েই যায় নাই, উনি তাদেরকে অনার করবেন। ওকে, তো প্রথমে দেখেন যে ঘটনা আমি প্রথমে বলছিলাম আপনাকে, যে 6টা সিটি কর্পোরেশনে ওনারা প্রশাসক নিয়োগ করলেন। সবগুলি বিএনপির, কেন দু একটা অন্য জায়গা থেকে আনতেন? আপনি তো সবার সরকার। আপনি তো সবার সরকার না, আসলে আপনি বিএনপির সরকার। আপনি বিএনপির এই নেতাদেরকে পুনর্বাসন করলেন, এবং পুনর্বাসন করলেন অযৌক্তিকভাবে। আমি এক্সাম্পল দিয়ে বলি, দেখেন আপনি ঢাকা উত্তরে যিনি মেয়র, যাকে নিয়োগ করলেন, উনি তো ঢাকার একটা আসনে হেরে গেছেন। মানে ওই নির্বাচনী এলাকার যারা ভোটার, তারা মনে করেছে যে এই লোককে তারা তাদের এমপি হিসেবে চায় না। একদমই, একেবারেই সহজ কথা। তো ওই এলাকার লোক তাকে চায় না, অথচ ওই এলাকা সহ আরও 7টা এলাকা নিয়ে, যে বিশাল এলাকা, তার উপরে তারা আপনি বসাই দিলেন। তো সে তো জনপ্রতিনিধি, সে তো জনগণ দ্বারা নির্বাচিত নয়, 1 নম্বর কথা। এবং জনগণ তাকে সাপোর্টও করে না। জনগণ, সে ওই 8 ভাগের 1 ভাগ অংশে জনগণের সাপোর্ট পায় নাই। আর ওই এলাকায় তার বাড়ি, ওখানে সে থাকে। এখন উনি বাকিটার উপর রাজ করবে কেন ভাইয়া? এটা কোন হিসাবে? এখানে লজিক কাজ করে না। আপনাকে এটা কেন করতে হবে? প্রশাসক তো আগেও ছিল একজন, সেও তো আপনারই লোক, সেও তো সরকারের লোক, সে সরকারি কর্মচারী। এবং প্রশাসক সবসময় সরকারি কর্মচারীরাই থাকেন। সরকারি কর্মচারীর বাইরে একজন বেসামরিক অথবা একজন মানে সাধারণ মানুষকে প্রশাসক করলে কি পেতে হয়, সেটাও তো ঢাকা উত্তরে এজাজ সাহেবকে দিয়ে আমরা দেখছি। এখন তারা দুদকের দৌড়ে বেড়াচ্ছে, এই তো হয়। তো ওনারা তো তাই করবেন। এবং সবচেয়ে দুর্ভাগ্য, আমি বললাম তো কনফিউজ কেন, তারা নিজেরাও বুঝতে পারছে না তারা কি করতেছে। যেমন ধরেন, যখন ইলেকশন হবে, এই লোকগুলো কিন্তু ইলেকশন করবে। এই আব্দুল সালাম কিন্তু ঢাকার দক্ষিণে ইলেকশন করবে, মঞ্জু যে খুলনা ইলেকশন করবে। কয়দিন, 6-7 মাস মেয়র হিসেবে থাকার পরে ইলেকশন করবে, মেয়র থাকা অবস্থায় ইলেকশন করবে। প্রশ্ন উঠবে না, আপনি এই ধরনের প্রশ্ন ইনভাইট করছেন কেন? আপনি এই ধরনের প্রশ্ন ইনভাইট করছেন কেন? একজন লোককে সুবিধা দেওয়ার জন্য আপনি এই প্রশ্ন ইনভাইট করছেন কেন? এই প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না। যখন সরকারের বিরুদ্ধে প্রশ্ন জমতে থাকবে এবং সেই জমে থাকা অনুচ্চারিত অথবা আধা উচ্চারিত প্রশ্নের উত্তর আপনি দিতে ব্যর্থ হবেন, তখন বুঝতে হবে আপনি এই কাজগুলো বুঝে করেননি অথবা চাপে পড়ে করেছেন। এই দুটো কোনোটাই তো আমাদের কাছে প্রত্যাশিত না। আরও প্রত্যাশিত না এরকম অনেকগুলি বিষয় আছে। যেমন আমরা ধরি যে আমাদের যিনি সড়ক পরিবহন মন্ত্রী বা সব মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী জনাব রবিউল আলম, তিনি যে কথাটি বললেন চাঁদাবাজি আসলে সমঝোতার সমর্থক, আমি যদি বলি যে ওই কথাটা মন্ত্রী বললেন, এরপর আমি নিজে অন্তত গত 1 সপ্তাহে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পেলাম যেগুলো হচ্ছে চাঁদাবাজিরই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আগেও বিএনপিকে নিয়ে এই অভিযোগ ছিল চাঁদাবাজির, বলেছিলেন যে তারা কঠোর হস্ত হয়েছেন, তারা অনেককে বের করে দিয়েছেন দল থেকে, 7,000-এর মতো হিসাব দিয়েছিলেন। কিন্তু সেই জায়গায় কি আদতেই কাজ করলো বিএনপি? আপনার কাছে কি মনে হয় যখন একজন মন্ত্রীর মুখ দিয়ে এই কথাটা বের হয়? দেখেন, উনি ভুল করেছেন। প্রথমে যে ভুলটা করছেন, সরি বলেছেন? সরি বলেন নাই একেবারেই, হ্যাঁ।
আমি ওটা শোনার পর আমি একটা কন্টেন্ট করেছিলাম, আমি ওনাকে একটা পরামর্শ দিয়েছিলাম। আমি বললাম তুমি পরামর্শ দেওয়ার কে? আমি দিয়েছিলাম এই কারণে আমি যে এলাকায় বসবাস করি উনি ওই এলাকার এমপি, কাজে ওনার এমপি হওয়ার পিছনে আমার তো একটু হলো ভূমিকা আছে, হ্যাঁ ভোটটা তো দিয়েছি, উনি আমার এমপি। দ্বিতীয়ত ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, অনেকদিন ধরে আমরা টক শো করতাম একসঙ্গে। তৃতীয়ত হলো আমি ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্টে পড়তাম উনি ওই ডিপার্টমেন্টের আমার জুনিয়র ভাই। তো সেই হিসেবে ওনার সঙ্গে আমি এক ধরনের সম্পর্ক, এক ধরনের টান অনুভব করি। আমি প্রথম দিনই বলেছিলাম যে আপনার দায়িত্ব কাজ হবে এখন প্রথমে সরি বলা, যে মানুষ মাত্রই ভুল হয়, আমি ভুল করে বলে ফেলেছি, জাস্ট এটুক করেন। এটা আপনি তাহলে সম্মানিত হবে যে আমি ভুল করে বলছি, আমি আসলে এটা বলতে চাই না, আমি এটা বলছি। কিন্তু উনি যেটা বলছেন যে উনি দায়টা চাপাচ্ছেন লোকে আমরা যারা শুনেছি আমাদের উপর, আমরা নাকি ওরা কথা বুঝতে পারি নাই। ভাই খাঁটি বাংলায় বলছেন, প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে ব্যাখ্যা করেন আপনি। আসেন আবার শুনেন, আপনি শুনে বলেন। উনি বলছেন আমরা নাকি ভুল শুনছি, আমরা নাকি ভুল বুঝছি, ওনার নাকি ব্যাখ্যা একটা আছে। ভাই ব্যাখ্যা তো সব কিছুরই আছে, ব্যাখ্যা আপনি 5 বার দেন, কোনো সমস্যা নেই। না উনি তো এর পরেও বলেছেন আবার যে আমরা যে মসজিদে চাঁদা দেই সেটা কি, তাহলে আমরা যে রিহেবে চাঁদা দেই সেটা কি, সেটা দিব না। উনি তো এর পরে আবার বলেছেন একই কথাই উনি ঘুরে ঘুরে বলতেছেন। তো না আমার প্রশ্ন ছিল ওই জায়গাতে যে যেই চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে এত অভিযোগ, বিএনপি তো সবার আগে সেই জায়গাটাতেই আবার। শুনেন এখানে সমস্যার কথা আমি বলি আপনাকে, চাঁদাবাজির অভিযোগে বিএনপি কয়েক হাজার লোককে বহিষ্কার করছে না? প্রায় 7,000। কবে করছে? নির্বাচনের আগে করছে। নির্বাচনের পরে 2-1টা করতো, দেখতেন ঠিক হয়ে যেত। এবং সেটা ওই মাঠ পর্যায়ে না, উপরে পর্যায়ে করতো, ঠিক হয়ে যেত। এই মন্ত্রীকে এখান থেকে সরাই দিত, ঠিক হয়ে যেত। 3 দিনের মাথায় যে সমস্যার সমাধান করা সম্ভব ছিল সেটা বিএনপি সমাধান না করে বরং নিজের দুর্বলতা বাড়াচ্ছে। একদম সিম্পল, 3 দিনের মাথায় করতো কাজটা, কি হতো? ওরা এই মিনিস্ট্রি থেকে সরে আরেক মিনিস্ট্রিতে দিয়ে দিত, কি হতো? দেয় নাই তো, দেয় নাই কেন? আমি ওই জায়গায় বলছি তারা আসলে কনফিউজ, তারা জানে না কখন কি করতে হবে। আচ্ছা যেহেতু আপনি মন্ত্রিপরিষদের কথা আনলেনি, আপনি এই মন্ত্রিপরিষদকে কত পয়েন্ট দিবেন 10 অন? মানে কেমন মনে হচ্ছে আপনার কাছে পুরো মন্ত্রিপরিষদটা? দেখেন আমি একটা কথা বলি, আমাদের গ্রামে না একটা কথা আছে, প্রবাদ আছে, সেটা হলো গিয়া সেই লোকটা তত বেশি ভালো যার সম্পর্কে আপনি যত কম জানেন। যখন জানা শুরু করবেন তখন ভালো মন্দ বিচার করতে পারবেন। যার সম্বন্ধে আপনি জানেনই না সে ভালো, সে অনেক ভালো। যেমন আমাদের প্রধানমন্ত্রী, উনি প্রথমবারের মতো এমপি হয়েছেন, প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথমবারের মতো দেশ চালাচ্ছেন, উনি কিন্তু সব কিছু প্রথম ওনার। কাজে ওনার সম্পর্কে কিন্তু আমি বলতে পারবো, ওনার সম্বন্ধে আমি কিছু জানি না। ওনাকে তো আমি কখনো এমপি হিসেবে পাই নাই, মন্ত্রী হিসেবে পাই নাই। উনি ওনার দলের প্রধান ছিলেন, সেটা তো আরেক জিনিস। কাজে উনি ভালো। এরকম যাদেরকে চিনি না তারা ভালো, এবং যাদেরকে চিনি, যেমন রবিউল সাহেব, ওনাকে আগে একভাবে চিনতাম, এখন মন্ত্রী হিসেবে চিনতেছি। মন্ত্রী হিসেবে প্রথম চেনায় উনি চিনাই দিচ্ছেন, যে মুখে যা কিছু উচ্চারণ করি আর না করি, মনে মনে উনি কি ভাবেন এই সম্বন্ধে মানুষ কিন্তু একটা ধারণা করে নিছে। এখন উনি যতই ব্যাখ্যা দেন ভাই, ওই জায়গা থেকে আপনি খুব বেশি একটা চেঞ্জ করতে পারবেন না নিজের ইমেজটা এরকমই, গড়তে অনেক দিন লাগে, নষ্ট করতে 1 সেকেন্ড লাগে, এটাই ইমেজ। তো এই জায়গাটাতে একটু আইন শৃঙ্খলা এই গত ইন্টারিম গভর্নমেন্টের সময় সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল এবং ওইটা সবচেয়ে বলা যেতে পারে নাজুক ছিল। এখন আপনার কাছে কি মনে হয়, যার হাতে এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কি মনে হচ্ছে সেই জায়গায় কতটুকু ভালো পারফরমেন্স করা সম্ভব নতুন মন্ত্রী? উনি মনে হয়, আমার ধারণা, আমি ওনাকে নিয়ে আশাবাদী, উনি মানে ঠান্ডা মাথার লোক, বুঝছেন। কিন্তু আমার কাছে একটা জিনিস কি, আমি ওনাকে বলবো, আপনারা ভাই আগে ঠিক করেন আপনারা কী করতে চান, আগে নিজেরা সিদ্ধান্ত নেন। আপনি একটা সিদ্ধান্ত নিলেন, নাহিদ ইসলাম একটা হুঙ্কার দিল, আবার সিদ্ধান্ত থেকে আপনি শিফট করলেন। এটা করলে কিন্তু নাহিদ ইসলাম দেশ চালাবে, আপনি চালাবেন না, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন একটা কথা আমি বলি, আমি পুলিশ হত্যাটা নিয়ে বলি, আমি কিন্তু পুলিশ হত্যার তদন্ত এবং বিচার চাই, আমি চাই। আমার যে অভিজ্ঞতা আমি এটা মনে করি হওয়া উচিত। যেমন আমি এক্সাম্পল দিতে পারি, যাত্রাবাড়িতে থানা পুরাই দিয়েছেন আপনি, থানার মধ্যে বসে যে লোকটা লিখতেছিল সে মারা গেছে আগুনে পুড়ে, ওর কি দোষ? ওকে মারা কি বিপ্লবের জন্য প্রয়োজন ছিল? ওকে মারাটাকে হাসিনার পতনের জন্য প্রয়োজন ছিল কিনা, এটা আপনাকে আগে বুঝতে হবে, আপনি এটা বিচার করতে হবে। আমার কথা হলো কি, আপনি সবগুলি ঘটনার তদন্ত করেন, বিচার করেন,
যদি বিচারে প্রমাণ হয় যে এই পুলিশটার মৃত্যু হওয়াটা প্রয়োজন ছিল, তাহলে ওকে। যদি বিচারে প্রমাণ হয় পুলিশকে কেবল মারাই না, হত্যা করার পর তার পা উল্টা দিকে ঝুলাইয়া টাঙায় রাখা প্রয়োজন ছিল, তাহলে ওকে। আর যদি মনে হয় যে না, হত্যা পর্যন্ত প্রয়োজন ছিল, উল্টা করে টাঙানো ঠিক হয় নাই, তাহলে যে হত্যা করেছে তাকে আপনি ইয়ে রাখেন, আইনের বিচারে বাইরে রাখেন, আর যে টাঙ্গাইছে তারা আপনি বিচার করেন। আপনাকে তদন্ত করতে হবে। আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি এই জিনিসটা আপনাকে। আচ্ছা, শেখ হাসিনার বিচার করতেছেন কেন? শেখ হাসিনার বিচার করতেছেন কেন? যে কাজটা পুলিশ করছে আপনি জানেন, সেই কাজটা শেখ হাসিনা দিয়ে করেছে, তো আপনি রায় দিয়ে দিলেই তো হয়। শেখ হাসিনা আমি বিচার করবো না, তাকে দেখা মাত্র গুলি করে মেরে ফেলাবো, রায় দিয়ে দিলেই তো হয়। তার বিচার করে, তার বিচার হতে পারে, তাহলে পুলিশের তো বিচার হবে না কেন? বুঝান ভাই আমার, এটা সিম্পল কথা। কিন্তু আপনি আমার কথা হলো কি, আপনি বিচার করবেন, বিচারক বলবে হ্যাঁ এটা করা ঠিক, বা কারো করবেন অথবা আপনি বলবেন না বিচার করতে পারবেন। এই যে বিচার করতে পারবেন না, প্রশ্ন করতে পারবেন না, এই যে মানসিকতাটা, এটাকেই বলা হয় স্বৈরাচারী মানসিকতা। এটা যদি আমি উচ্চারণ করি আমি স্বৈরাচার, যদি নাহিদ ইসলাম উচ্চারণ করে উনি স্বৈরাচার, যদি মানে আর কার নাম বলবো, যে উচ্চারণ করবে সেই স্বৈরাচার। তাহলে সেটাই যদি মনে হয় যে স্বৈরাচার, গত সরকারে আমরা দেখলাম যে মবক্রেসির উত্থান, এক ধরনের মব করে যে কোনো কিছু জায়েজ করে ফেলা যাচ্ছে। এই সরকারের আমলেও আমরা তার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। আমরা দেখলাম মব করে সরিয়ে ফেলা হলো বাসসের মাও মসজিদকে, আমরা দেখলাম অলমোস্ট মব করে সরানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যিনি উপদেষ্টা ছিলেন তাকে, এবং বাংলাদেশ গভর্নরও আসলে সেইভাবে বের হয়ে গেলেন। এই দৃষ্টান্ত আসলে কতটা ভালো হলো, খারাপ হলো? এই দৃষ্টান্ত খুবই মন্দ দৃষ্টান্ত, খুবই মন্দ দৃষ্টান্ত। এই দৃষ্টান্তকে গভর্নমেন্ট জাস্টিফাই করতে পারবে না। আপনি দেখেন, একটা কথা বলি, আমি বাংলাদেশ ব্যাংকের কথাটাই বলি। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর ছিলেন, উনি ভালো কি মন্দ সেই আলোচনা আমি যদি একটু সরাই রাখি, আপনি ওনাকে যে প্রক্রিয়ায় সরিয়ে দিলেন, এই প্রক্রিয়াটা তো মব, এটাকে মব বলা হয়। আপনি তো ওনাকে সরাই দিতে পারেন, কোনো ব্যাপার না, গভর্নমেন্টের সে এখতিয়ার আছে। আপনি বলতে পারেন আপনার প্রয়োজন, আপনাকে আর আমার প্রয়োজন নাই, তাই না? এক লাইনে একটা চিঠি লিখে দেন, আপনাকে আর আমার প্রয়োজন না, আপনার সার্ভিস আমার আর রিকোয়ার্ড না, বলে দিলেই হয়। তো উনি চলে যাবে। ওনাকে আপনি টার্মিনেট করলেন না, উনি পদত্যাগ করলেন না, কিন্তু ওনাকে বেরিয়ে যেতে হলো। এই যে বাস্তবতাটা তৈরি করা হলো, এটা মব, এটাই মব। এবং উনি চলে যাওয়ার পর যাকে নিয়োগ করলেন, এটা তো মানে আরেক মানে অদ্ভুত ব্যাপার। এটাও কিন্তু এই সরকারের ভবিষ্যৎ সম্পর্কে আমাকে আতঙ্কিত করে তোলে। আপনি এটা কাকে নিয়োগ করলেন? যে লোকটা নিজে আজকে থেকে 3 মাস আগে ঋণ খেলাপি ছিল। না, একজন ব্যবসায়ী তো ঋণ খেলাপি হতেই পারেন, তার মানে ব্যবসায়িক কারণে তার ঋণের জটিলতা হতেই পারে। ঋণ খেলাপি হতেই পারে কথা ঠিক না, ঋণগ্রস্ত হতে পারে, এটা ঠিক। ঋণগ্রস্ত হওয়া আর ঋণ খেলাপি হওয়া এক জিনিস না। ঋণ খেলাপি হতে পারেন না, হবেন কেন? ঋণ খেলাপি হওয়াটা একটা অন্যায়, অন্যায়। এবং সেটাকে উনি বিশেষ বিবেচনায় 2% দেওয়ার শর্তে 10 বছরের জন্য রিশিডিউল করলেন। এই রিশিডিউল, এই জিনিসটাও আমি মনে করি যে খুব একটা সম্মানজনক ব্যাপার নয়। এই রিশিডিউল করেছি এর মানে আমি কিঞ্চিত ধান্দাবাজি করতে জানি, আমি এটা এইভাবে নেই। কারণ ওখানে আমি বলবো, কারণ ওখানে আমার স্বার্থ আছে ভাই, ওখানে তো আমার 1 টাকা হলেও আছে, তাই আমি বলবো এটা। এবং এরাই দেশটাকে ডুবাইছে। এবং 10 বছরের জন্য উনি রিশিডিউল করেছেন 89 কোটি টাকা। মানে আদৌ এই টাকা উদ্ধার হবে কিনা পরবর্তীতে আবার যে উনি রিশিডিউল করবেন 2% বা 1%। আমি একটা কথা বলি, আর কতগুলো জিনিস না, বাংলাদেশ ব্যাংকের মানে কোন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আসলে এই ধরনের ব্যবসায়ী এবং তিনি রিশিডিউল করে তার ঋণ আবার ঠিক করেন, বা আমি এই আর্থিকটা বুঝি কম, পৃথিবীর কোন দেশে কি এই ধরনের উদাহরণ আছে? নাই। মানে এই ধরনের একজন বলেন আগামীকাল থেকে গুগল করতে বলেন, খুঁজুক আছে কিনা, পাবেন। আমার গুগল করা শেষ। না, আমারও শেষ। কিন্তু আপনার কাছে কি মনে হয়, কেন বিএনপি এরকম একজন মানুষকে নিয়ে আসলো, কোন যোগ্যতা? এইটারও উত্তর এখনো পাই নাই, এইটারও উত্তর এখনো পাই নাই। খুঁজতেছি উত্তর, চিন্তা করতেছি, ওই পারমুটেশন কম্বিনেশন করতেছি। না, যে অনেকে বলছেন ব্যবসায়ী, সেজন্য ব্যবসায়ীদের স্বার্থ উনি ভালো বুঝবেন। ব্যবসায়ীদের স্বার্থ না, ঋণ খেলাপিদের স্বার্থ উনি ভালো বুঝবেন। ঋণ খেলাপিদের প্রতি ওনার এক ধরনের আত্মিক টান উনি অনুভব করবেন। উনি এটাই করবেন, কারণ উনি তো এতদিন ধরে ওইটাই করতেছেন। উনি ওইটাই জানেন যে কীভাবে ফাঁক ফুকর দিয়ে বের হওয়া যায়, কীভাবে ফাঁক ফুকর দিয়ে ব্যাংকের টাকা আত্মসাৎ করা যায়। উনি এটা মোটামুটি এই ব্যাপারে মোটামুটি ওনার পিএইচডি আছে, যদিও কোনো পিএইচডি নাই ওনার।
তা এই ব্যাপারে একটা অলিখিত পিএইচডি তার আছে, উনি ওইটাই বুঝবেন ভালো। শুনেন ভাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অনেকে বলে যে অর্থমন্ত্রী তো সাইফুর রহমান ছিল, সফল ছিল। অর্থমন্ত্রী হওয়া আর গভর্নর হওয়া এক জিনিস না। একটা হাসপাতালের মালিক হওয়া আর সার্জন হওয়া এক জিনিস না। হাসপাতালের মালিক অনেক বড় লোকরা হইতে পারে, উনি আইডিয়া দিবেন, পলিসি দিবেন, কিন্তু উনি যাই কিন্তু অপারেশন করতে পারবেন না। অপারেশন ওনাকে ওই অপারেশনের উপর যোগ্য লোকটাকে আনতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মানে একটা রাষ্ট্রীয় ব্যাংকের গভর্নর, তার ওরকম পোস্টে সারা দেশের ব্যাংকিং সিস্টেমটাকে উনি নিয়ন্ত্রণ করবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, দেখেন হাসিনার আমলের শেষ দিকে যে ব্যাংকগুলি ছিল, যখন লুটপাটগুলি হতো, এই একজন সচিব ছিল শেষ দিকে এসে নিয়ে, ভদ্রলোকের নামও ভুলে গেছে, কি তালুকদার যেন নাম ছিল, তার আগে আরেকজন ছিল, মানে আতিউর রহমানের পরে যে দুইজন ছিল, আতিউর রহমান নিজেও, এই যে লোকগুলি ছিলেন, এই লোকগুলো অবাধে ব্যাংকে লুটপাট করতে চোখ দিতে দেখছেন, কিছু বলেন নাই। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হলো সবগুলি ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করা, দেখা তারা কোনো অন্যায় করছে কিনা, তারা এমন কিছু করছে কিনা তাতে নাকি অর্থনীতি 12টা বাজে। তো তারা তো দেখে নাই, চুপচাপ ছিল। এই ফজলে কবির একজন, আরেকজন তারপরে যে আসলো, এর রেজাল্টটা কে পাইছে? রেজাল্ট আমরা পাইছি, ওরা তো কিছু হয় নাই, ওরা ফুরুত করে উড়ে চলে গেছে। আমাদের তো ওই সমস্যাটা হয়েছে, এবং সেই সমস্যার ফল কি দেখেন, মানে এই যে 5টা ইসলামী ব্যাংক একসঙ্গে করছে, সম্মিলিত ইসলামী ব্যাংক করছে, এবং এদেরকে বলতেছে 75 লাখ গ্রাহক আছে এখানে। এই 75 লাখ গ্রাহককে জিজ্ঞাসা করেন তো এরা কি বলে? অথচ এরা এই এক্সিম ব্যাংক বলেন, অমুক ব্যাংক বলেন, তমুক ব্যাংক বলেন, টাকা রাখছে কার ভরসায়? সরকারের ভরসায়। তারা কি এক্সিম ব্যাংকের মালিক নজরুল ইসলাম মজুমদারকে চিনত? তারা বাংলাদেশ গভর্নমেন্টকে চিনত, যে গভর্নমেন্ট এই ব্যাংকটাকে ওর পরিচালনার অনুমতি দিয়েছে, আমি এখানে টাকা রাখছি। এখন ওই ব্যাংকগুলি বলে কি 2024 সালে তুমি যে মুনাফা নিয়েছিলে আমার কাছ থেকে, ওটাও তোমার কাছ থেকে আমি কাইটা রাখবো। তো তুমি আমাকে মুনাফা দিছো, এখন তুমি আমার কাছে কাইটা রাখবা? এগুলো তো এরাই করছে, বা এই কারণেই হয়েছে, এই অনিয়মের কারণেই। আগামীতে আবার একই জিনিস হবে। ব্যাংকিং সিস্টেমের উপর থেকে মানুষের, ব্যাংকিং সিস্টেম চলেই মানুষের বিশ্বাস দিয়া, আস্থা দিয়া, নষ্ট করে দিয়েছে তো। আগামীতে ভয়ঙ্কর। এখন কেন করছে? ওই কারণেই করছে। আমরা খুব শিগগিরই এই দেশে, আমি তো আশঙ্কা করছি যে আরেকজন এস আলম, জেড আলম, ওয়াই আলম, কোনো একটা আলম হবে, অথবা আপনার কোনো একটা তালুকদার হবে। এদেরকে আবার নতুন করে গড়ে ওঠার জন্য, নতুন করে আকাম কুকাম করার জন্য, যাতে নাকি এমন একজন লোককে রাখছে যে নাকি কথা বলবে না, গভর্নমেন্ট বলবে টাকা নাই, ঠিক আছে টাকা ছাপো, সে হ্যাঁ ঠিক আছে আমি টাকা ছাপতেছি, অর্ডারলির মতো কাজ করবে। না, সেক্ষেত্রে এখানে তো আমরা একটা জিনিস দেখি যে দলীয়করণ। আবার মানে আমি যদি প্রশাসক থেকে শুরু করে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত দেখি, কারণ ওনারও আসলে ইতিহাস রয়েছে যে বিএনপির দলীয় কার্যক্রমে অংশ নেয়। উনি তো নির্বাচন পরিচালনা কমিটির মেম্বার ছিলেন। তো সেক্ষেত্রে আবারও সেই দলের হওয়া, আবারও দলের লোকজনদেরকে দায়িত্ব দেয়া, সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণের যে অভিযোগ, যেটা আওয়ামী লীগের বিরুদ্ধেও ছিল, রাজনীতিকরণের যে অভিযোগ, সেটা থেকে কি শুরুতেই সেই ফাঁদে পা দিয়ে দিল বিএনপি? আমি একটা জিনিস বলি, দলীয়করণ কিছুটা থাকবেই। একটা দল তো, একটা দলীয় সরকার গভর্নমেন্ট আসছে, তাই না? একটা দলীয় সরকার হয়েছে, কাজে কিছুই দল থাকবে না, এটাও হতে পারে না। এবং কিন্তু আমার কথা হলো কি, আপনার দলের মধ্যে কি এই কাজটার জন্য যোগ্য লোকটা নাই? আপনার দলের মধ্যে কি এই কাজের জন্য যোগ্য লোক না? আপনার দলে কি এই অর্থনীতির উপর পিএইচডি করা, বিভিন্ন জায়গায় পড়াশোনা করা, এরকম মানে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান, অথবা ধরেন আপনার খালি খ্যাতিমান না, এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে, এমন লোক আপনার দলে নাই? আছে তো, আছে না? তাদের আপনার আনতেন। আমি উদাহরণ দিয়ে বলি, অনেক ব্যাংক, এখানে অনেকগুলি লোক আছে এই গভর্নমেন্টের মন্ত্রিসভাতে আছে, যা নাকি বিভিন্ন ব্যাংকের মালিক আছে। এবং এই ব্যাংকের মালিক কি বলে যে আমি এমডি, সে কী করে এমডি? তার ব্যাংকটা যখন, ব্যাংকটার ভালো মন্দটা তার উপর নির্ভর করে, এই ব্যাংকটাকে আমার চালাইতে হবে, ব্যবসায়িকভাবে সফল করতে হবে, তখন সে কী করে? একজন প্রফেশনাল লোককে আনে এমডি বানায়। তো আপনি একজন প্রফেশনাল লোককে আনেন ভাই, তাকে আপনি এত ভালোবাসেন, তাকে বিজিএমই এর সভাপতি বানায় দেন। বাংলাদেশ ব্যাংকের কেন রে ভাই? বাংলাদেশ ব্যাংকের কেন? এটা তো হলো না। এখন আপনি বলছেন না এটি আমি করবো, তো করেন ভাই, কীভাবে করবেন, কেন করবেন, কী বিবেচনা আপনার? আপনি বলবেন আমার ক্ষমতা আছে আমি করবো, হ্যাঁ করবেন, আমারও ক্ষমতা আছে আপনাকে প্রশ্ন করার, আমিও করব। তারপর দেখা যাবে কে জিতে কে হারে। কিন্তু যদি আমি প্রশ্ন করার সুযোগ না রাখি, যেটা
আবারও ঘুরে ফিরে সেই 15 বছরের অভিজ্ঞতা না রাখলে পরে ওইটারও তো ওই 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 বীজ বুনলে পরে কি ফল হয় এটাও তো আমাদের দেশে উদাহরণ আছে। আবার যদি হয় হবে, কি করবেন আপনি? আর যদি কেউ ওইখান থেকে শিক্ষা নেন আপনি কি করতে পারেন? এটা তো আমার আপনার শিক্ষার ব্যাপার না। আমার আপনার শিক্ষা একটাই, সেটা হলো যেটা আমার ভালো লাগবে না সেটা আমি বলবো, যেটা আমার কাছে যুক্তিগ্রাহ্য মনে হবে না সেটা নিয়ে আমি প্রশ্ন তুলবো। আমার আপনার শিক্ষা একটাই। জনগণের সবাইকেই আসলে প্রশ্ন তুলতে পারে, এটা শুধুমাত্র সাংবাদিকের কাজ না কিংবা শুধুমাত্র পুলিশের কাজ না, এটা আসলে প্রত্যেককে কথা বলতে পারতে হয়। আমরা সরকার নিয়ে আলাপ করছিলাম, না না, সবাইকে কথা বলতে হয় না, সবাইকে কথা বলতে হয়। কাকে দায়িত্ব দিতে চান? যেমন আমি আপনার এক্সাম্পল দিয়ে বলি, এই যে আপনার ইয়েতে এই কি বলে হাসিনার পতনের সময় সবাই কি কথা বলছে? বলে নাই। আবার সবাইকে লাঠি নিয়ে রাস্তায় নামছে? তাও নামে নাই, তাও নামে নাই। আমি রাস্তায় নামি নাই, আমি হয়তো হাতে আমার ই ছিল না, লাঠি ছিল না, কিন্তু লাঠির কাজটা কিন্তু আমি করতে পারিনি, আরেকজন করছে। কিন্তু কথার কাজটা আমাকে করতে হয়েছে, আমি করছি। যার যার অবস্থান থেকে সবাই করবে, কিন্তু মনের ভাবটা হবে সেম। মনের ভাবটা হবে এটা যে আমি আসলে কি চাই তাই আমি বলতে চাই। বিরোধী দল হিসেবে জামাত কেমন বিরোধী দল হয়েছে বা হতে যাচ্ছে? জামাতকে বিরোধী দল হিসেবে আমি মনে করি খুব ভালো হবে। এটা আমি এখনই অলরেডি মনে করি জামাত বিরোধী দল হিসেবে গোছানো বিরোধী দল হবে। এবং আমার মনে হয় যে আমি আশাবাদী এখন পর্যন্ত যা দেখতেছি, যদিও বলা যায় না কিছুই, যেহেতু বেশি কথা তারা বলে নাই, যতটুকু বলছে আমার কাছে মনে হয়েছে ভালো হবে। বরঞ্চ আমি এনসিপিকে নিয়ে একটু আছি। এনসিপি একটা হতে পারে আমার মনে হয় যেটা, যে সম্ভবত জামাত এনসিপিকে বলছে যে তোমরা চিৎকার চেঁচামেচি করো, বাকিটা আমরা করব। এটা হতে পারে। এনসিপির চিৎকার চেঁচামেচিগুলো আমার কাছে মনে হচ্ছে টোয়ালি হয়ে যাচ্ছে। তারপরেও চিৎকার চেঁচামেচির প্রয়োজন আছে, তাদের ভাষাটা আরেকটু ঠিক করতে হবে। এবং ঠিক আছে, আমি তাও বলবো ঠিক আছে। আচ্ছা, তারা যে ছায়া সরকারের কথা বলছে, এটা আমাদের এই রাজনৈতিক অঙ্গনে একেবারেই নতুন বলা যেতে পারে। বিএনপি জামাত যে ছায়া সরকারের কথাটা তুলেছে, আপনার কাছে কি মনে হয় এটা, এই ছায়া সরকার যদি হয় সেটা আমাদের গণতান্ত্রিক পরিবেশের জন্য কেমন হতে পারে? ছায়া সরকার তো অনেক দেশে আছে এবং সেখানে এটা সাকসেসফুলি আছে, কিন্তু আমার দেশে এটা বাস্তবতা এটাকে আসলে সমর্থন করে বলে আমি মনে করি না। মনে করি না এই কারণে, দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন ধরেন আপনার একজন ছায়া সরকার হলো, ছায়া সরকারের দাবিটা খুব বেশি তুলতেছে এনসিপি, 6 জন মাত্র মেম্বার তাদের, 6 জন নিয়ে এক একজনের হাতে। জামাতও বলেছে ছায়া সরকারের কথা। আচ্ছা, তাহলে জামাত এনসিপি সহ সবাইকে মিলে ছায়া সরকার বানাবে, তাহলে যদি বানাইতে ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা কোথায়, যে বাইরে যে ছায়া সরকারটা আছে না, যেমন আপনার ধরেন মানে অর্থ মন্ত্রণালয় নিয়ে, অর্থ মন্ত্রণালয়ে যে ছায়া সরকারটা হবে, তারা কিন্তু মানে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত যে কোনো বিষয়ের তথ্য তারা কিন্তু চাইতে পারবে যে আমাকে দাও, যাতে নাকি এটার উপর নিয়ে আমি আলোচনা করতে পারি, তোমাদের পলিসিগত ভুল হলো কি না হলো এটা নিয়ে আমার মতামতটা দিতে পারি। তো আমাদের অর্থ মন্ত্রণালয় কি এই তথ্যগুলো ওদেরকে দেবে? আমার মনে হয় দেবে না। আমাদের এখানে যে আমলাতান্ত্রিক যে চেহারা আমরা দেখি, এই চেহারাটা আমার কাছে মনে হয় না যে এই ছায়া সরকার মানে কার্যকর করার ক্ষেত্রে কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবে, যে কারণে আমাদের এখানে ছায়া সরকারটা মুখ থুবড়ে পড়বে। এবার একটু আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকাতে চাই, কারণ আমাদের চারপাশে আমরা দেখছি এই মুহূর্তে একটা যুদ্ধংদেহী ভাব আছে। কাছাকাছি দেশেও যেমন চলছে তেমনি দূরেও চলছে। ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সাথে মধ্যপ্রাচ্যের বেশ 8টা দেশ, প্রায় সব জায়গাতেই এই মুহূর্তে ধুন্ধুমার অবস্থা। আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া হলো এবং সেখানে ইরান এবং ইসরায়েল যে আক্রমণকারীর ভূমিকা নিল দুই দেশের প্রতি, সেখানে কোনো মন্তব্য পাওয়া গেল না। এটাকে আপনি কতটা সাবধানী বলে মনে করছেন? এটা হলো অতি সাবধানী, মানে খলিল সাহেব তো ওখানে আছেন, খলিল সাহেব যে আছেন তার প্রমাণ আপনি এই ক্ষেত্রে পেয়েছেন এবং আগামীতে পেতে থাকবেন। মানে ইরান যে আগ্রাসী ভূমিকা চালালো এবং ইসরায়েল যে আগ্রাসী ভূমিকা চালালো, কাউকেই আসলে দোষারোপ করা হলো না। দোষারোপ করা হবে না তো, কারণ করলে গেলে তো আপনার ইসরায়েলের ভূমিকার একদম সমান সমান আপনার তো নীতি দিয়ে মাইপা করতে পারবেন না। একটু তো বলতে হবে আক্রমণটা প্রথম কে করেছে, এটা তো বলা হবে, তখন তো ইসরায়েলের নাম চলে আসবে ভাই। তো এটা তো উনি বলবেন না, এটা উনি বলতেই পারবেন না। ইসরায়েলের সঙ্গে দেখেন, ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো আপনার কূটনৈতিক অবস্থান কিন্তু নাই।
কিন্তু তারপরে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে আমরা মুখ খুলে কথা বলতে পারবো না, কারণ তাদের আমেরিকা গোস্বা হতে পারে। কারণ আমেরিকাকে গোস্বা করানোর মতো অবস্থানে কেউ নেই এখন। আমাদের কথা বাদ দেন, অনেকেই নাই, ইন্ডিয়াও নাই, চীনও আছে কিনা বুঝি না, চীন তো কোনো দিকে যায় না। কাজে এখন এই যে একটা ভাই যত কিছু আপনি বলেন, যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশের সরকারের সর্বোচ্চ ব্যক্তিকে আপনি মেরে ফেলবেন, মেরে আলবা বাহাদুরি করবেন যে আমরা ঠিক করছি, না হলে আমাকে মারতো। কীভাবে আপনাকে মারতো, কেন মারতো, যা ইচ্ছা তাই করতেছেন, সারা দুনিয়া চুপচাপ দেখতেছে। আর এখানে আমি আর আপনি তো তুচ্ছ তুচ্ছ। তো এটা নিয়ে আমার আপনার তো কিছু বলার নাই। আবার দেখবেন সোশ্যাল মিডিয়াগুলোতে যাদের কোনো ক্ষমতাই নাই, তারা চিৎকার চেঁচামেচি করতেছে, ইরান হ্যান করবে, ত্যান করবে, অমুক করবে, তমুক করবে। এর সঙ্গে বাস্তবতাগুলো সম্পর্ক নাই। আমার প্রশ্ন ছিল যে এই জায়গায় যে এই যে একটা সাবধানী ভূমিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? এখানে আমি বলি আপনাকে, এখানে হলো কি জানেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে এখন আমার যেটা ধারণা, পররাষ্ট্রমন্ত্রীর কারণেই হোক আর যে কারণেই হোক, আমেরিকার যে আপনার ইচ্ছার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে কি আমরা একটু নতজানু পররাষ্ট্রনীতির দিকে যাচ্ছি? অবধারিতভাবে। এটা তো এই লোককে পররাষ্ট্রমন্ত্রী বানানোর সবার আগে সঙ্গে বাংলাদেশ কিভাবে হলো? হ্যাঁ, সবার আগে বাংলাদেশ এটা কিভাবে? তো আমি শুরুতেই বলছি, হলো না তো। ওটা তো আপনাকে আমি শুরুতেই বলছি, কোনো বিবেচনাতেই হলো না। খলিল সাহেবকে যেদিন আপনি বললেন যে উনি আমার পররাষ্ট্রমন্ত্রী, সেই দিনই তো আপনি বললেন সবার আগে বাংলাদেশ না। একই তো কথা, সমার্থক তো। তাহলে এই অবস্থায় আমরা সব দেশকেই কাউকে না কাউকে বিশেষ বন্ধু রাষ্ট্র হিসেবে নিতে হয় বলে দাবি করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ যারা আছেন। সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের সম্পর্ক এবং চীনের সাথে আমাদের সম্পর্ক এবং এই দুই দেশের সাথে ভালো সম্পর্ক রেখে যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক কতটা সম্ভব? ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক সম্ভব। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ না। চীন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে এখন আর খারাপ না। মাঝখানে কিছুদিন একটু মানবাভিমান চলছিল, যুক্তরাষ্ট্র ভারতকে একটু চাপ দিছিল, ভারত মোটামুটি বো ডাউন হয়ে গেছে, যায় না, সব মানে টেনে নিছে, 50 থেকে 19-এ চলে আসছে। কাজেই ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন মোটামুটি ভালো। কাজেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। চীন আর চীনের যে ব্যাপারটা হলো কি, চীন একটা অদ্ভুত দেশ। এ হলো গিয়া নিজের স্বার্থটুকু আদায় হইলে আর কিছু লাগে না। তাকে আপনি গালি দেন, গালি দিয়ে তার কাছ থেকে একটা জিনিসপত্র কেনাকাটা করেন, তাই অতি খুশি, ওতে কিছু যায় আসে না। ইরানের সঙ্গে চীনের এত ভালো সম্পর্ক, ইরানের তেলের চীনের এত বড় একজন গ্রাহক। এখন ইরানে অ্যাটাক করছে, চীন এটা কোনো আওয়াজই করবে না। চীন বলবে যে আবার তেল পাম্প করবে, এই আলোচনা করবে। এই চীন মানে একান্ত মানে নিজের স্বার্থপরতা ছাড়া তার মধ্যে আর কিছু নেই। ব্যবসায়িক তার যে ব্যবসায়িক স্বার্থপরতা, এটাই চীনের মূল রাজনীতি এখন আগামী দিনগুলিতে আমার ধারণা। এখনও তাই, অতীতেও তাই ছিল। আমি আবার একটু দেশের আলাপে আসি, সেটা হচ্ছে যে ভুলে গিয়েছিলাম আসলে, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন কি আদতেই সম্ভব বলে মনে হচ্ছে এখন পর্যন্ত যা সিমটম দেখা যাচ্ছে? শুনেন, জুলাই সনদ কিছু না, আমি বলি আপনাকে। জুলাই সনদ বলতে আলী রিয়াজ সাহেব যেটা পয়দা করছিল, সেটার কোনো ভবিষ্যৎ নাই। এটা আমি একদম সহজ বাংলায় বললাম, ওটার কোনো ভবিষ্যৎ নাই, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, তাহলে কি হবে? জুলাই সনদের সঙ্গে 31 দফার অনেক কিছু দফা কিন্তু মিল আছে। 31 দফার সঙ্গে জুলাই সনদের যে দফাগুলো মিলবে, সেই দফাগুলো জুলাই সনদ নামে বিএনপি গ্রহণ করবে। এবং বিএনপি যে জুলাই সনদে যেগুলিতে তারা সিগনেচার করে নাই, করছে, নোট অফ ডিসেন্ট দিছে, সেগুলো আপনি একটাও পরবর্তীতে খুঁজে পাবেন না, ওগুলো সব হারাই যাবে। তার মানে উচ্চকক্ষ হবে, নিম্নকক্ষের সংখ্যানুপাতিক হারেই উচ্চকক্ষ গঠন করা হবে। আমি ব্যক্তিগতভাবে এটা পছন্দ করি না। আমার পার্সোনাল অপিনিয়ন বললে আমি বলবো যে না, আমি চাই যে উচ্চকক্ষ যদি হয় তাহলে পিয়ার পদ্ধতিতে হওয়া উচিত। আর যদি পিয়ার পদ্ধতিতে না করতে পারেন তো উচ্চকক্ষই করার দরকার নাই, এটা অপ্রয়োজনীয় কাজ। বাড়তি কিছু কিন্তু এখন যে সময় নির্ধারণ করা আছে যে 180 দিন, তার মধ্যে তো আমরা দেখছি যে প্রায় 30 দিন চলেই যাচ্ছে, হাতে থাকতেছে আর ওই 180 দিনের সময়টা কে নির্ধারণ করছে? আলী রিয়াজ সাহেবরা। ওটা কোথাও ভুলে যান এই কারণে। ওখানে ওটা কীভাবে আসছে? জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মাধ্যমে আসছে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশটা কে করছে? রাষ্ট্রপতি করছে। এটা রাষ্ট্রপতি করার কোনো এখতিয়ারই নেই।
এই ধরনের একটা আদেশ দেওয়ার তার কোনো এখতিয়ারই নেই। রাষ্ট্রপতি কোনো কিছুই নিজের থেকে করতে পারে না দুইটা কাজ ছাড়া। একটা কাজ হলো প্রধান বিচারপতিকে নিয়োগ করা, আর এক হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করা। এই দুইটা কাজ ছাড়া সে আর কোনো কাজ করতে পারে না। সব কাজ তাকে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। তাহলে এই রাষ্ট্রপতির এটা কি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করছে? প্রধানমন্ত্রীর পরামর্শ উনি নিজে আদেশ দিয়েছে। এরকম আদেশ দেওয়ার কোনো ওনার কোনো আপনার রাষ্ট্রপতির ক্ষমতা যে দেখেন সংবিধানে, সেটা পারেই না করতে। ভুলে যান ভাই। ঠিক আছে, তাহলে বলবেন ভুলে গেলাম। এটা তাহলে বিএনপি কেন মানলো? বলতে পারেন আপনি। বিএনপি মানছে এখানে, বিএনপি তখন মনে করছে এটা তাদের এক ধরনের ব্ল্যাকমেলিংয়ের শিকার। তারা মনে করছে আমি যদি তখন বলতাম যে এটা আমরা মানি না, তখন আমার বিরুদ্ধে এই জামাত এবং এনসিপি সব উঠে পড়ে লাগবে যে আমি জুলাই চেতনাকে ভুলুণ্ঠিত করতেছি। না, সেটা তো এখনো বলা হচ্ছে। বলবে, কিন্তু তখন বললে তার সামনে ইলেকশন ছিল, একটা ভোটের ব্যাপার ছিল। এই জন্য তারা কিল খেয়ে কিল হজম করছে, জাস্ট আর কিচ্ছুটা। চুপচাপ বসে আসলো যে কোনো মতে খালি ইলেকশনটা যাক। ইলেকশন গেছে, বিএনপি তার কাজটা করবে। অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল সময় দেওয়ার জন্য। সরকারের একদম শুরুর সময়টাতে আপনার সাথে কথা হলো, নিশ্চয়ই এই কথা চলতেই থাকবে। আপনার যে সামনের দিন নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন সেটা মিলিয়ে দেখার চেষ্টা করবো আমরা সবাই। আমি আশা করি যেন আমার এই কথাগুলো না মিলে, কারণ এগুলো মিললে আমাদের জন্য হতাশাজনক হবে। সবাই সেটা আশা করি যে এই কথাগুলি যেন সত্যি না হয়, না মিলে। অনেক ধন্যবাদ। জনাব মাসুদ কামাল একটি কথা বলছিলেন যে সবার কথা বলার প্রয়োজন নেই, কিন্তু আবার সবার কথা বলার প্রয়োজন আছে তার মতো করে। অন্তত সরকার যেন জবাবদিহিতার মধ্যে থাকে, সেই অবস্থানে প্রত্যেক নাগরিককেই দাঁড়াতে হবে। আপনিও আপনার অবস্থানেই থাকুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।